আসসালামু আলাইকুম। দশম শ্রেণী। আমি তোমাদের অসুখী একজন কবিতা শুরু করেছি। আজকে এই কবিতার আমার শেষ ক্লাস। তো এই কবিতার আমি 1 নম্বর এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এখন আমি 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের কবিতা হচ্ছে অসুখী একজন। কবি হচ্ছেন পাবলো নেরুদা। তো 3 নম্বরের প্রশ্ন উত্তর কেমন হবে, তার ধরন কেমন, এবং এই 3 নম্বরের প্রশ্নের জন্য কোন কোন লাইনগুলো খুব তাৎপর্য এবং গুরুত্ব বহন করে, সেই লাইনগুলো যেমন তোমাদের নিয়ে আলোচনা করব, ঠিক পাশাপাশি 3 নম্বরের প্রশ্নের উত্তর কেমন হবে সেটা নিয়েও আলোচনা করব। তো আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো সব তোমাদের পাঠ্য বইয়ের কবিতার লাইন। তোমরা এই লাইনগুলোকে মুখস্থ করে নেবে এবং লিখে প্র্যাকটিস করবে, আর উত্তরের মডেল যেমন আমি দেখিয়ে দেবো সেটাকে তোমরা অনুসরণ করার চেষ্টা করবে। মূলত যে বিষয়টার উপর তোমরা এফোর্ট দেবে, যে বিষয়টার উপর তোমরা সবচেয়ে বেশি স্ট্রেস দেবে, সেটা হলো লিখে প্র্যাকটিস করা। তাতে যে কোনো সাবজেক্ট হোক না কেন, বাংলা হোক, ইংরাজি হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, তোমরা লেখার উপর জোর দেবে। তাহলে আমরা শুরু করছি প্রশ্ন উত্তর পর্ব। একটা কুকুর চলে গেল, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল, গির্জার এক নাম। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। কবি এখানে কোন বিষয়ের প্রতি আলোকপাত করেছে? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। কবি এখানে কোন বিষয়ের প্রতি আলোকপাত করেছে? 3 মার্কস, 3 মার্কস। তো তোমাদের 3 মার্কসের ক্ষেত্রে অনধিক 60টি শব্দের উত্তর লিখতে হবে। আর যখন তোমরা 1 মার্কসের জন্য লিখবে অনধিক 20টি শব্দে। এবার এইভাবে শব্দ কাউন্ট করে উত্তর লেখা হয় না, সেটা 58টা 55টাও হতে পারে, আবার 65 60ও 70 হতে পারে, তাতে কোনো এসে যায় না। কিন্তু খুব ছোট যেমন হবে না, ঠিক তেমনি খুব বড় হয়ে যাবে। এই দিকটা তোমাদেরকে নজর রাখতে হবে। তাহলে এর সরল অর্থ কি? রাস্তার একটা কুকুর হেঁটে চলে গেল, আর নান হচ্ছে মহিলা সন্ন্যাসিনী, তার লিঙ্গ পরিবর্তন করলে হবে মঙ্ক। তো নান, গির্জার এক নান, সে উপাসনার জন্য হেঁটে চলে গেল। একটা কুকুর চলে গেল, একটা গির্জার নান হেঁটে গেল। কবি এখানে কি বলতে চাই? তো তোমরা যখন উত্তর লিখবে তখন কি লিখবে? প্রথম দুটো অংশ লিখবে।
একটা হলো উৎস, উত্তরের একটা পাঠ, যে আলোচ্য অংশটি বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা হলো একটা পাঠ, যে আলোচ্য অংশটি বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপরে দ্বিতীয় পাঠে যখন আমরা যাব, তখন এখানে কবি কি বলতে চাইছেন সেটা দেখব। কি বলতে চাইছেন, তো উত্তরটা আমরা এইভাবে শুরু করব। যে বিপ্লবীকে দেশ এবং দশের ডাকে ঘর ছাড়তে হয়, তখন তাকে সংসারের মোহ আর সংকীর্ণ স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়। বিপ্লবী বলতে সৈনিক। কিন্তু সে যে আর ফিরে আসবে না তার প্রাণ প্রিয়া স্ত্রী জানতে পারে না। সময় আপন বেগে চলতে থাকে, সে আপন ছন্দে চলে যায়। জীবনের স্বাভাবিক ছন্দে যে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে না। কবি সেই বিষয়টা আলোকপাত করতে গিয়ে একটা কুকুর চলে যাওয়া এবং গির্জার না হেঁটে যাওয়ার কথা বলেছেন। অর্থাৎ দুঃখের একটা সমারোহ বা দুঃখের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সৈনিকের বাড়িতে, কিন্তু সেই দুঃখ যে আরো পরিবেশকে যে প্রভাবিত করতে পারেনি, পরিবেশ যাপন ছন্দে চলছে এবং জীবনের যে স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়নি, কবি সেই বিষয়টার উপর জোর দিতে গিয়ে কবি বলেছেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জারের নাম। তার মানে আমাদেরকে মূল স্পিরিটটা বুঝতে হবে। এই যে কুকুর চলে যাওয়া আর গির্জার এক নাম, এর চলে যাওয়ার মধ্য দিয়ে কবি যে বিষয়টার উপর বলতে চেয়েছেন, আমরা একটা কথা জানি, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। অর্থাৎ নদীর স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না। পৃথিবীর ধ্বংস হোক, ভূমিকম্পে কেঁপে উঠুক, প্রবল বন্যা বা জলোচ্ছ্বাস হোক, বিপ্লবের মানে কি বলবো জোয়ারে দেশ উত্তাল হয়ে উঠুক, নৌকাডুবি হোক, সাম্রাজ্যের উত্থান পতন হোক, সোনার মুকুট কত ফুটে আর টুটে যাই হোক না কেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। জীবনের স্বাভাবিক ছন্দ কিন্তু অব্যাহত থাকে। কবি সেই কথার উপর ট্রেস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য কবি বললেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবে। আমরা পরবর্তী প্রশ্নে যাব। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কবি এখানে আমার বলতে, কবি এখানে আমার বলতে কাকে বুঝিয়েছেন?
কবি এখানে আমার বলতে কাকে বুঝিয়েছেন? এই অংশ কিসের বার্তা বহন করে? এই অংশ কিসের বার্তা বহন করে? 1 প্লাস 2 সমান 3। এই অংশটা কিসের বার্তা বহন করে? তো আমরা ঠিক ওইভাবে লিখব, যে এখানে স্টাইলটা একটু চেঞ্জ করব। কি লিখব? উল্লেখিত অংশটি উল্লেখিত অংশটি উল্লেখিত অংশটি কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতার অংশ বিশেষ। এইভাবে আমরা শুরুটা করব। তাহলে আগে লিখলাম আমরা কি আলোচ্য অংশটি, এই অংশে লিখলাম উল্লেখিত অংশটি কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতার অংশ বিশেষ। এখানে আমার বলতে কবি জনৈক সৈনিক বা বিপ্লবী বা দেশপ্রেমিকের কথা বলেছেন। আমার বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আচ্ছা, এই অংশটা কিসের তাৎপর্য বহন করছে? অর্থাৎ কবি খানে সৈনিকের জীবনের সংগ্রামের ইতিহাসের কথা এই কবিতায় লিপিবদ্ধ করার পাশাপাশি তার পারিবারিক জীবনের প্রেয়সীর যে জীবনের হাহাকার, তার অনুপস্থিতিতে যে এক বিধিবিচ্ছিরি পরিবেশের সৃষ্টি হয়েছে, সেই কথা পাঠক সমাজকে ধরিয়ে দেওয়ার জন্য কবি আর একটা বিষয়ের অবতারণা করেছেন। কি? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। অর্থাৎ সেই সৈনিকের উপস্থিতি মাঝে যে বিশাল গ্যাপ, অর্থাৎ তার অনুপস্থিতিতে পরিবেশের মধ্যেও যে একটা পরিবর্তনের ছাপ পরিলক্ষিত হয়, কবি সে কথা বলতে চেয়েছেন। কারণ সেই সৈনিক বহুদিন যাতায়াত করেননি, তার পায়ের যে ছাপ ছিল সেটা বৃষ্টি হয়েছে এবং ধুয়ে গেছে। অর্থাৎ কবিখানে সৈনিকের দীর্ঘদিনের অনুপস্থিতির কথা পাঠক সমাজকে বোঝাতে গিয়ে সঙ্গত কারণেই কবি বলেছেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ঠিক এইভাবে আমরা একই উত্তর বলতে পারবো। কোনটা? একই উত্তর, আমরা একই প্রশ্ন, কিন্তু প্রশ্ন আলাদা কিন্তু উত্তর এক। দেখো আমি পরবর্তী প্রশ্নে বলছি, সেটা হলো কি? ওখানে বললাম বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এর পরের লাইন আমি বলছি ঘাস জন্মালো রাস্তায়। ঘাস জন্মালো রাস্তায়, এটাও কিন্তু অসুখী একজন কবিতার অংশ, ঠিক তার পরে পরে নেওয়া হয়েছে। এই অংশের তাৎপর্য লিখো। এই অংশের তাৎপর্য লিখো। এই অংশের তাৎপর্য লিখো। এর উত্তর কিন্তু এক। এখানেও যে একটা লোক বা একটা ব্যক্তি বা জনৈক সৈনিক বা বিপ্লবী বা দেশপ্রেমিক যে রাস্তা দিয়ে সে আগে প্রতিনিয়ত যাতায়াত করত, যাওয়া আসা করত, সেই রাস্তায় দীর্ঘদিন যাওয়া আসা হয়নি, যার ফলে কবিতার আলোচনার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের ফুটবল খেলার মাঠ হোক, গ্রাম, তোমার বাড়ির সংলগ্ন কোনো জায়গা হোক, যেখানে সচরাচর মানুষের পায়ের কোনো স্পর্শ বা ছাপ পড়বে না, সেখানে কি হবে? ঘাস জন্মে যাবে। এখানেও সে দীর্ঘ যে একটা বিরতি, দীর্ঘ যে গ্যাপ, দীর্ঘ যে তার অনুপস্থিতি, সেই কথাই ধরিয়ে দেওয়ার জন্য কবি বললেন কি? ঘাস জন্মানো রাস্তায়। এইভাবেই তোমরা আলোচনা করবে।
শিশু আর বাড়িরা খুন হলো। খুন শব্দটা শুনলেই আমরা কিন্তু চমকে যাই। শিশু আর বাড়িরা খুন হলো। কবি এই অংশে কিসের ইঙ্গিত? কবি এই অংশে কিসের ইঙ্গিত দিয়েছেন? কবি এই অংশে কিসের ইঙ্গিত দিয়েছেন? আমরা ঠিক ওইভাবেই লিখবো যে কোথা থেকে নেওয়া হয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশটি বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার, তার মূল কাব্যগ্রন্থ হচ্ছে এক্সট্রাভাগারিয়া। আর আর যিনি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। তো বিখ্যাত কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতার অংশ বিশেষ। এই যে কবি বললেন শিশু আর বাড়ি, এই খুন হয়ে যাওয়ার মধ্য দিয়ে একটা সব জায়গায় অস্থির পরিবেশের কথাই কবি এখানে বোঝাতে চাইলেন। শিশু যে হচ্ছে সব জাতের ঊর্ধ্বে, যে হচ্ছে নিষ্পাপ, যে হচ্ছে সুন্দরের প্রতীক, যে সৌন্দর্যের প্রতীক, যে স্নিগ্ধতার প্রতীক, সেই শিশু খুন হয়ে যাচ্ছে আর বাড়িরাও খুন হচ্ছে। অর্থাৎ যুদ্ধের একটা বিভৎসতা চিত্র কবি এখানে তুলে ধরলেন। তার মানে জনৈক সৈনিক যার এখনো বাড়িতে ফেরা হয়নি, যার অধীর আগ্রহে তার স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রী অপেক্ষায় আছেন, অথচ তার ফেরা হয়নি, এরপরে যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কবি সে কথা বোঝাতে গিয়ে বা এক অস্থির পরিবেশের কথা বলতে গিয়ে বললেন কি, সমস্ত সমতলে ধরে গেল আগুন। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতলে ধরে গেল আগুন। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। তাহলে এই লাইনটাকে, এই আগের লাইনটাকে আলোচনা করি। তাহলে যুদ্ধ মানুষকে শান্তি দিতে পারে না, যুদ্ধ মানুষকে স্নিগ্ধ পরিবেশ দান করতে পারে না, যুদ্ধ সব জায়গায় একই বিভৎসতা চিত্র পরিলক্ষিত হয়। তাই হলো শিশু আর বাড়িরা কেউ এই যুদ্ধ থেকে রেহাই পেল না। কারণ হচ্ছে নগরে আগুন লাগলে মন্দির মসজিদ কেউ রেহাই পায় না, এটা আমরা জানি। সে আগুনের রাত থেকে কেউ রক্ষা পেল না। কবি সে কথাই প্রতিপাদ্য করতে গিয়ে সঙ্গত কারণে বললেন শিশু আর বাড়িরা খুন হলো। এরপর কবি আবার ওই কবিতা দিয়ে বললেন সমস্ত সমতলে ধরে গেল আগুন। এই আগুন কিসের আগুন? যুদ্ধের আগুন। সমতলে আগুন ধরে যাওয়ার মানে এই নয় যে অগ্নি দালাও করে জ্বলছে, সেটা না। যুদ্ধের আঁচ সর্বত্র সর্ব জায়গায় পড়েছে। তার ফলে কি হয়েছে? সমস্ত বাড়িঘর চুরমার হয়ে গেছে। কবি ফেলে আসা জীবনের যা কিছু স্মৃতি ছিল সব চুরমার হয়ে গেছে। আর চারদিকে পড়ে রয়েছে কাঠ, কয়লা, দুমড়ানো লোহা, মূর্তি আর রক্তের কালো দাগ। রক্তের কালো দাগের মধ্য দিয়েই পাঠক সমাজে, বুঝতে পারছেন খুব ভালো করে, পাঠক সমাজের কাছে আর ভেঙে দেওয়ার কিছু নেই যে সেখানে রক্তের একটা খেলা চলেছে, লীলা খেলা, সেটা কবি এখানে প্রতিপাদ্য করতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। সেই জন্যই কবি বলেছেন সমস্ত সমতলে ধরে গেল আগুন, যুদ্ধের হাত থেকে কেউ রেহাই পেল না। তো আমরা এইভাবে প্রশ্ন উত্তরগুলো তৈরি করব। তোমাদেরকে একটা বিষয় আমি বলে রাখি, যে কোনো কবিতা বা গদ্যকে যখন তোমরা আত্মারাত্মীয় করে নেবে, যখন সেই কবিতার মূল ভাব, যখন সেই কবিতার প্রত্যেকটা লাইনের অর্থ এবং তাৎপর্য, যখন কোনো গদ্যের মূল অংশ এবং তার সারসংক্ষেপ এবং প্রত্যেকটা লাইনের যখন কত রকমের ইঙ্গিত বহন করে, সেই অর্থ যখন তোমাদের গ্রিপের মধ্যে আসবে, তখন আমি চ্যালেঞ্জ করতে পারি প্রত্যেক ছেলেকে, প্রত্যেক ছাত্রকে, যে কোনো প্রশ্ন, বিশেষ করে সাবজেক্টিভ প্রশ্ন, 3 নম্বরের, 5 নম্বরের, 1 নম্বরের, সেই প্রশ্ন তোমাদের আটকাবে না, আর আটকাবার কথাও নয়। এই জন্য প্রত্যেক ছাত্রকে আমি বলি যে তোমাদের নিজের কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিতে তোমাদেরকে জ্বলে উঠতে হবে এবং নিজেকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে যে আমিও কোনো অংশে পিছিয়ে নেই। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, যখন কোনো কবিতা আলোচনা করবো, প্রত্যেকটা লাইন তোমরা লিখবে, তার অর্থ লিখবে। যখন গদ্য আলোচনা হবে তখন তার তাৎপর্য, তার কি মানে হতে পারে, কি বলতে চেয়েছেন, কোন প্রেক্ষাপটে আলোচনা, কেন লেখক বলেছেন, বলার সঙ্গত কোথায়, প্রাসঙ্গিকতা কোথায়, এগুলো যখন তোমরা নিজেদের মধ্যে করতে পারবে, করায়ত্ত করতে পারবে, তখন কোনো প্রশ্ন
তোমাদের আটকাবে না, তখন তোমরা নিজেরাই উত্তর করতে পারবে, কোনো নোট বইয়ের, কোনো সহায়ক বইয়ের প্রয়োজন হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, তোমাদের আলোচনা আমি পরে শুরু করব। আমি আফ্রিকা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা আফ্রিকা।